সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? প্রমাণিত অপ্রমাণিত এপিসোডে গত 2 পর্বে আমি আমার জুডিশিয়ারির জুনিয়র কলিগদের সত্য ঘটনা অবলম্বনে লেখা কিছু গল্প শেয়ার করেছি। আজ আবারও বিচারক সাইফুল ইসলাম পলাশের প্রতিশ্রুতি ভঙ্গের দায় গল্পটি শেয়ার করব। এই গল্পটি কিন্তু গল্প নয়, সত্য ঘটনা অবলম্বনে এই এপিসোড। মূল ঘটনাটি 22 বিএলটি আপিল বিভাগ 465 পাতায় মোহাম্মদ গোলাম মুর্তজা বনাম রাষ্ট্র হিসেবে বিবৃত করা আছে। চলুন চলে যাই ঘটনায়, মানে বিচারক সাইফুল ইসলাম পলাশের লেখনীতে। প্রতিশ্রুতি ভঙ্গের দায়। কখনো কখনো বিচারক নিজের অজান্তেই অভিযুক্ত হয়ে ওঠেন। অভিযোগটা বাইরের নয়, আসে নিজের অন্তর্দৃষ্টির কাঠগড়া থেকে। বিবেকের দংশনে নিজেকে ক্ষতবিক্ষত করে, অথচ সংশোধনের কোনো পথ আর খোলা থাকে না। কয়েক বছর আগের ঘটনা। সেদিন গধূলির স্নিগ্ধ আলোয় বিচার মনস্ক এক বিষণ্ণ বিকেলে আমার খাসকামরায় প্রবেশ করলেন এক সহকর্মী ম্যাজিস্ট্রেট। তার চেহারায় এক ধরনের হতাশা, কণ্ঠে ভরাট ক্ষোভ। ভাই, আমার বিরুদ্ধে পুলিশ সুপার সরাসরি জেলা জজ মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছেন। আমি বিস্ময়ে তাকালাম তার দিকে। ম্যাজিস্ট্রেট তারেক আমার জানা মতে একজন সৎ, নিষ্ঠাবান আর আইনের প্রতি একনিষ্ঠ মানুষ। কেন অভিযোগ করেছেন আমি প্রশ্ন করলাম। আমি নাকি একটা হত্যা মামলায় দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য ইচ্ছাকৃতভাবে রেকর্ড করিনি। বলেন তো ভাই, এটা কি আসামির ইচ্ছের বিরুদ্ধে লেখার বিষয়? আমি মাথা নেড়ে বললাম, একদমই না। যদি আসামি স্বেচ্ছায় স্বীকার না করে, তাহলে তা লিখে নেওয়ার কোনো আইনগত সুযোগই নেই। তিনি একটু ঝুঁকে এসে এক নিঃশ্বাসে বললেন, মামলাটা ছিল অত্যন্ত চাঞ্চল্যকর ও ভয়াবহ একটি হত্যাকাণ্ড। আমি প্রথমবার 5 দিনের রিমান্ড দিয়েছিলাম। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করে। আমি আসামিকে বললাম, সত্য বলতে কোনো ভয় নেই। দোষ স্বীকারের পরিণতি সহ আইনের বাধ্যবাধকতার সব প্রশ্নাবলী তাকে বুঝিয়ে সময় দিলাম। কিন্তু 3 ঘন্টা পরে সে জানায় সে তার দোষ স্বীকার করবে না। এটাই তো স্বাভাবিক, স্বীকারোক্তি অপরিহার্য নয়। আপনার কাজ ঠিকই ছিল, বললাম আমি। তারেক আমার কথায় কর্ণপাত না করে চালিয়ে গেলেন। কিন্তু 3 দিন পর আবার রিমান্ড চাওয়া হয়। আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করি। রিমান্ড শেষে আবারও 164 ধারার স্বীকারোক্তির জন্য হাজির। তখন দেখি আসামি খুঁড়িয়ে হাঁটছিল, শরীরের ভাষায় অজানা যন্ত্রণা। আমি মনের ভেতর খচখচে অস্বস্তি টের পাই। আমি আবার বুঝিয়ে বললাম, ভয় নেই, বলো কি ঘটেছে। সে আবারও জানালো সে নির্দোষ, তাকে শিখানো বুলি বলাতে পাঠানো হয়েছে। আমি তখন তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করি যে শারীরিক নির্যাতন করে জবানবন্দি আদায়ের চেষ্টা কেন। পরদিনে শুনি আমার বিরুদ্ধে পুলিশ সুপারের অভিযোগ গেছে জেলা জজ মহোদয়ের কাছে। বলুন ভাই, ঠিক কাজ করতে গেলেও যদি এমন হয়, তবে কোন পথে হাঁটবো আমরা? এই মামলায় আর আমার কি করণীয় ছিল? আমি তার কথা কেটে দিয়ে শান্তভাবে বললাম, সময় থাকলে আমি আপনাকে একটা গল্প বলবো। একটি রক্তাক্ত সত্যের গল্প, একটি প্রতিশ্রুতি ভঙ্গের গল্প, একটি হত্যার গল্প। আপনি শুনবেন? 13 মার্চ 1991 এক সকাল, যার রোদে ছিল অচেনা নিস্তেজতা, বাতাসে ছিল শীতল শঙ্কা। শিক্ষক আব্দুর রহমান প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু পায়ের ছন্দে ছিল দ্বিধা, মনে জমে উঠেছিল এক অজানা অস্বস্তি। যেন সময়ের গহীন থেকে কেউ চুপি চুপি বলে যাচ্ছে, ভয়ানক কিছু আসছে। স্ত্রী মায়া আগের দিনই শ্বশুর বাড়ি গেছেন। বাড়িতে রয়ে গেছে 2 ছেলে, রুবেল আর রাজু। নাস্তার পর ছোট রাজুকে পাঠিয়ে দেন মায়ের কাছে। বড় ছেলে রুবেলকে রেখে স্কুলের পথে পা বাড়ান তিনি। কে জানতো সেই পা ফেলা ছিল শেষ বিদায়ের পদধ্বনি। হঠাৎ স্যার বাড়ি যান। এখনই কিছু একটা ভয়ানক হয়েছে।
আতিকুর রহমানের কণ্ঠে কাঁপন ছিল, এমন কাঁপন কোনো শব্দে ধরা যায় না, যেন তা মৃত্যুর পূর্ব লগ্নে বাতাসে ঘুরে বেড়ানো শীতল সতর্কবার্তা। ছুটে এসে যে দৃশ্য চোখে পড়ে তা কোনো পিতার জন্য নয়, তা এক আজন্ম দুঃস্বপ্ন, তা এক রক্তমাখা বাস্তবতা। রুবেল তার বুকের ধন রক্তে ভেসে যাচ্ছে, মাথায় ও গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত। পাশেই চাচাতো ভাই মন্টু, তাকেও ছেড়ে কথা বলেনি অদৃশ্য ঘাতক। ঘরের মেঝেতে পড়ে থাকা হাসুয়া যেন নিজেই বলে উঠছে, আমি দেখেছি সব, আমি ছিলাম হত্যার অংশীদার। প্রতিবেশী সেলিনা বেগম বলেন, পানি আনতে এসে ডাক দিই, কেউ সাড়া দেয় না। ভেতরে ঢুকে দেখি দুইজন রক্তে ভেসে যাচ্ছে। হাসুয়াটা তখনও টিপটিপ করে রক্ত ঝরাচ্ছিল। রেজাউল করিম দৌড়ে আসেন, মৃতর ক্লান্ত দেহ বয়ে নিয়ে যান নবাবগঞ্জ হাসপাতালে। রুবেল পৌঁছানোর আগেই নিথর। মন্টুও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হয়। ঘটনার ভয়াবহতায় সেদিন গোটা পাড়ায় নেমে আসে নিস্তব্ধ এক আতঙ্ক। কাঁপতে কাঁপতে আব্দুর রহমান ছুটে যান গোদাগাড়ি থানায়, দায়ের করেন একটি হত্যা মামলা। একটি নয়, দুটি শিশুর প্রাণের বদলে। তদন্তে নামে পুলিশ। এক রক্তাক্ত সকালের নিকষ ছায়ায় ভিতর থেকে ভেসে ওঠে একটি নাম, মোহাম্মদ গোলাম মুর্তজা ওরফে ইসফিল। প্রথমে তাকে কেউ স্পষ্ট করে সন্দেহ করেনি, তবে স্থানীয় কয়েকজন সাক্ষীর বক্তব্যে বারবার তার নাম ফিরে আসে। আর সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, ঘটনার ঠিক পরদিন থেকে সে নিখোঁজ। সন্দেহ জোরালো হয়, তাকে গ্রেপ্তার করা হয়। নিয়ম অনুযায়ী নেওয়া হয় 2 দফা রিমান্ডে। পরবর্তী পর্যায়ে সে আদালতে সিআরপিসির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ এক শীতল নির্লিপ্ত স্বীকারোক্তি, যার প্রতিটি শব্দে লুকানো ছিল মৃত্যুর ছায়া। মামলাটি গড়ায় রাজশাহীর সেশন কোর্টে। আদালতে 17 জন সাক্ষী দেন। কেউ রক্ত দেখেছে, কেউ কান্না শুনেছে, আর কেউ দেখেছেন আসামিকে পালিয়ে যেতে। মামলাটিতে রাষ্ট্রপক্ষের যুক্তি মূলত দাঁড়িয়েছিল 3টি স্তম্ভে। প্রথমত, আসামি নিজেই স্বীকার করেছে হত্যার দায়। দ্বিতীয়ত, হত্যাকাণ্ডের ঘর থেকে উদ্ধার হওয়া হাসুয়ায় ছিল তার আঙ্গুলের ছাপ। তৃতীয়ত, ঘটনার দিন থেকেই আসামি আত্মগোপনে ছিল, যা তার অপরাধ বোধের মৌন স্বীকারোক্তি। অন্যদিকে আসামি পক্ষের যুক্তিও ছিল তীক্ষ্ণ, খোলসে মোড়া যুক্তির ছুরির মতো। তাদের যুক্তিগুলো ছিল, প্রথমত, আসামির স্বীকারোক্তি ছিল পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের ফল, যা আইনত গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, আসামির বিরুদ্ধে ঘটনার সময়ে বা স্থানে কোনো প্রত্যক্ষদর্শী বা বস্তুগত প্রমাণ নেই, যা সরাসরি তাকে ঘাতক হিসেবে চিহ্নিত করে। তৃতীয়ত, মামলার এজাহারকারী কাউকে সন্দেহ করেননি, যা আসামির নির্দোষিতার পক্ষেই একটি স্পষ্ট বার্তা। দুপক্ষের যুক্তি ছিল যেমন তীব্র, তেমনি সুসংগঠিত। সেশন জজ সব শুনলেন। প্রমাণের ভারে একদিকে মাথা হেলে, যুক্তির শানে অন্যদিকে কাঁপে। 22 এপ্রিল 1993 তারিখে রাজশাহী সেশন কোর্টের রায় ঘোষণা হলো। সেশন জজ তার রায়ে বলেন, প্রদর্শনী 3 অর্থাৎ সিআরপিসির 164 ধারার অধীনে দেয়া আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল স্বেচ্ছায়, আন্তরিক এবং সত্য। তাই তিনি দণ্ডবিধির 302 ধারা অনুসারে আসামি গোলাম মুর্তজা ওরফে ইসফিলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার দিন আব্দুর রহমানের চোখে জল ছিল, তবে তা শান্তির বা সন্তুষ্টির নয়, বরং গভীর কোনো শূন্যতার। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। গোলাম মুর্তজা ওরফে ইসফিল রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করেন। হাইকোর্টে তার আইনজীবীরা জোরালোভাবে যুক্তি দেন, এই মামলা আসলে পূর্ব বিরোধের জের এবং তার দেয়া স্বীকারোক্তি স্বেচ্ছায় ছিল না, বরং জোর করে আদায় করা। তারা বলেন, এই জবানবন্দিতে সত্য নেই,
আছে কেবল ভয়ের ছায়া এবং নির্যাতনের ক্ষত। তারা নজির দেখান, আইনের দৃষ্টিতে স্বীকারোক্তির প্রমাণপত্র তখনই গ্রহণযোগ্য হয় যখন তা স্বাধীন ও নিরপেক্ষভাবে এবং ভয় ভীতিহীন পরিস্থিতিতে গৃহীত হয়। হাইকোর্ট বিভাগ সমস্ত সাক্ষ্য প্রমাণ, বিচারিক আদালতের পর্যবেক্ষণ এবং মামলার সার্বিক পটভূমি পর্যালোচনা করেন। তারা বলেন, এই হত্যা ছিল পূর্ব পরিকল্পিত, নির্মম এবং এককভাবে ইসফিলের কর্ম। তার জবানবন্দি আইনি বাধ্যবাধকতা পূরণ করেই গৃহীত হয়েছে। তারা বলেন, এই হত্যা ছিল পূর্ব পরিকল্পিত, নির্মম এবং এককভাবে গোলাম মুর্তজা ওরফে ইসফিলের কর্ম। তার জবানবন্দি আইনি বাধ্যবাধকতা পূরণ করেই গৃহীত হয়েছে। ঘটনার পর আত্মগোপন, মৃতদেহের পাশ থেকে পাওয়া তার আঙুলের ছাপ এবং তার স্বীকারোক্তি সব মিলিয়ে স্পষ্ট যে সেই ছিল এই নিষ্ঠুরতার একমাত্র রচয়িতা। ফলে হাইকোর্ট সেশন কোর্টের দেয়া দণ্ড বহাল রাখেন। কিন্তু গোলাম মুর্তজা ওরফে ইসফিল থেমে থাকেনি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সে আবার আবেদন করে। হয়তো তার মধ্যে এখনো ক্ষীণ এক আশা বেঁচে ছিল, যেমন অন্ধকার কুয়োর নিচে পড়ে থাকা পাথরে আলো খোঁজে সূর্যের এক বিন্দু ছায়া। আর গল্প এখানেই বাত নেয় আরো এক নতুন স্তরে। এজন্য গল্পের সেই মুহূর্ত যেখানে ন্যায় বিচারের পাল্লা দুলতে থাকে আলো ও ছায়ার মাঝখানে। আপিল বিভাগে পৌঁছে যায় সেই রক্তমাখা হাসুয়ার নীরব সাক্ষ্য। কিন্তু এবার তা আলোচনার কেন্দ্র নয়, প্রধান হয়ে ওঠে আরেকটি প্রশ্ন, স্বীকারোক্তি কি স্বতঃস্ফূর্ত ছিল? আসামি গোলাম মুর্তজা ওরফে ইসফিলের পক্ষে যুক্তি তুলে ধরেন বিজ্ঞ আইনজীবীরা। তারা বলেন, যে স্বীকারোক্তি জোরপূর্বক তা কখনোই বিচারের ভিত্তি হতে পারে না। আইন চায় সত্য, কিন্তু সেই সত্যকে জোর করে কোল থেকে টেনে আনা যায় না। তারা আদালতকে মনে করিয়ে দেন, প্রসিকিউশন উইটনেস PW-17, যিনি মামলার ম্যাজিস্ট্রেট, নিজেই সাক্ষ্য দিয়েছেন যে আসামিকে প্রথম রিমান্ডে নেয়ার পর তিনি স্বীকারোক্তি দিতে অস্বীকার করেছিলেন। এই ম্যাজিস্ট্রেট যে রায় আরো স্বীকার করেন যে আসামিকে আশ্বস্ত করা হয়েছিল যে দোষ স্বীকার না করলেও পুলিশের কাছে দেয়া হবে না, কারাগারে প্রেরণ করা হবে। কিন্তু তা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা PRB 1943 সালের বাংলার পুলিশ রেগুলেশনসের 324 খ বিধির নির্দেশনা অনুসরণ না করে স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো রিমান্ডের আবেদন করেছেন এবং ম্যাজিস্ট্রেটও তার প্রতিশ্রুতি ভঙ্গ করে পুনরায় রিমান্ড মঞ্জুর করেছেন। দ্বিতীয় দফা রিমান্ড শেষে 25 মার্চ 1991 তারিখে স্বীকারোক্তি নেওয়া হয়, কিন্তু তাতে তার স্বাক্ষর নেই, আছে কেবল একটি আঙ্গুলের ছাপ। এই ছোট অথচ গভীর সত্যের মাঝেই যেন লুকিয়েছিল পুরো বিচার ব্যবস্থার একটি ব্যথিত আর্তনাদ। তাছাড়া PW-1 মামলার এজাহারকারী নিজেই এজাহার করার সময় কাউকে সন্দেহ করেননি। PW-3 জেবুন্নেসা বলেন, তিনি আসামিকে পালাতে দেখেছেন, কিন্তু অবাক করা বিষয়, তিনি তদন্তকারী কর্মকর্তাকে PW-18 হিসেবে যিনি সাক্ষী দিতে এসেছেন সেই তদন্তকারী কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির 161 ধারার জবানবন্দিতে এরূপ কোনো তথ্য জানাননি। আর এটাই তো আইনের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা যে সন্দেহ যদি প্রমাণের রূপ না নেয় তবে তা একটি গল্প মাত্র। আপিল বিভাগ গভীর মনোযোগ দিয়ে উভয় পক্ষের যুক্তি শ্রবণ করে বলেন, হাইকোর্ট সাক্ষ্য ও স্বীকারোক্তির বৈধতা যাচাই করতে গিয়ে জবানবন্দির স্বতঃস্ফূর্ততা ও নির্যাতনহীনতার মতো একটি বড় প্রশ্নকে উপেক্ষা করেছেন। যখন ম্যাজিস্ট্রেট নিজেই বলেন যে আসামি প্রাথমিকভাবে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং পরে পুলিশের চাপে তিনি জবানবন্দি দেন, তখন সেই প্রদর্শনী 3 আর স্বীকারোক্তি নয়, বরং এক ভয়ভীতির ছায়ালিপি মাত্র। আপিল বিভাগ আরো বলেন, সাক্ষীদের বক্তব্যেও অসঙ্গতি প্রকট। বিশেষ করে PW-3
জেবুন্নেসার সাক্ষ্য তার পূর্ববর্তী বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। আর শুধু সন্দেহ, তা যত শক্তিশালী হোক না কেন, কখনোই একজন নাগরিককে যাবজ্জীবন বন্দিত্বের দিকে ঠেলে দিতে পারে না। তাই সর্বোচ্চ আদালত রায় দেন, এই মামলায় দণ্ডাদেশের পেছনে যে ভিত্তি দাঁড় করানো হয়েছিল তা ছিল দুর্বল ও আইনি দৃষ্টিতে ত্রুটিপূর্ণ। এখানে স্বীকারোক্তি বিশ্বাসযোগ্য নয়, আর সাক্ষ্য প্রমাণ এতটাই অসঙ্গতিপূর্ণ ছিল যে অপরাধ প্রমাণের জন্য তা যথেষ্ট ছিল না। এরূপ প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগের আপিল বহাল রাখা ও দণ্ডাদেশ প্রদান বাতিলযোগ্য। এবং ঠিক এভাবে আসামি গোলাম মুর্তজা ওরফে ইসফিল, যে এতদিন হত্যাকারী হিসেবে গালি খেয়েছে, যাকে রক্তের প্রতিধ্বনি ঘিরে রেখেছিল, সে আইনসম্মতভাবে খালাস পায়। আর এভাবে প্রতিষ্ঠিত হয় ন্যায় বিচার কেবল দণ্ড নয়, বরং তা নির্দোষের অধিকার রক্ষাও বটে। ম্যাজিস্ট্রেট তারেক এতক্ষণ যেন একটি নিঃশব্দ বৃক্ষের মতো দাঁড়িয়েছিলেন, যার ভেতরে শিকড় কাঁপছিল আর বাইরে পাতা স্থির। তিনি নিচু স্বরে বললেন, ভাই, আমি ভুল করেছি। এই স্বীকারোক্তিতে ছিল না কোনো ভয়, না কোনো জবাবদিহির তাড়া, ছিল এক নীরব কান্না, যে কান্না অন্তরের গহীনে জমে থাকা বিচারবোধের। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। দ্বিতীয়বার রিমান্ডে দেওয়ার সময় আমি জানতাম, তাকে কথা দিয়েছিলাম, সে দোষ স্বীকার না করলেও পুলিশের হাতে আর দেয়া হবে না, কিন্তু আমি কথা রাখতে পারিনি। আমি আর কিছু বললাম না। প্রাজ্ঞ মানুষ ইশারাতেই পথ চিনে নেয়। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ যে গল্পটি সাইফুল ইসলাম পলাশ লিখেছিল, ঠিক গল্প নয়, একটি কেস হিস্ট্রি, সেটি আপনাদেরকে পড়ে শোনালাম। সবচাইতে মজার বিষয়, এই লেখাটি যখন ফেসবুকে আসে তখন এখানে বেশ কিছু কমেন্ট আসে। অনেকেই বলেছেন, যেমন রেজাউল করিম কমল, আতিকুর রহমান, ফারুক মুন্সি, জিয়াউল হক এবং আইনুল হক, ইয়াসমিন নাহার, নিশাত আঞ্জুম, অ্যাডভোকেট রত্না, মানিক মিয়া, সাজ্জাদ হোসেন, মঞ্জু মিয়া, ইফতি হাসান, ইমরান, আমাতুল মোর্শেদা শিখা, আঞ্জুমান লিপি এবং ফারজানা রহমান, মৈত্রী ভট্টাচার্য, মোহনা দিনের আলো, শাহিন কবির স্বামী, সাজু আহমেদ, সানজিদা উর্মি, অ্যাডভোকেট ললিত কুমার রায়। কিন্তু ওনারা বলেছেন চমৎকার একটি গল্প হয়েছে। আমি একটি মন্তব্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে আমি বলি না যে আইনের শুরু আছে শেষ নেই, এই মন্তব্যটি পড়ে আমার তাই মনে হলো। রাশেদ হোসেন, আমি তাকে চিনি না, কিন্তু তার মন্তব্যটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তিনি বলেছেন, একজন অভিযুক্ত খালাস পেলেই আমাদের যত শান্তি, মনে হয় সে আসলেই নির্দোষ। মূলত ভিকটিম বা বাদীর কথা বেমালুম ভুলে যাই। আসামিকে খালাস দেওয়ার মতো আইন বা ব্যাখ্যা শত শত থাকলেও সাজা দেওয়ার জন্য চুলচেরা ব্যাখ্যাটা ততটা পাই না। তাই খালাস দেওয়াটা যতটা সহজ, সাজা দেওয়াটা ততটা সহজ নয়। ঘটনা ডিসপ্রুভড এবং নন প্রুভড হতেই পারে। নন প্রুভড হওয়া মানে এই নয় যে ঘটনা মিথ্যা। আমরা কি কখনো রুবেলের পিতা আব্দুর রহমান বা দুজন ভিকটিম শিশু রুবেল বা মন্টুর কথা ভেবে দেখেছি? দুজন শিশু নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে, এটা কিন্তু সত্য। প্রশ্ন হলো, কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল? ইসরাফিল আপিল বিভাগ থেকে ছাড়া পেল শুধু দ্বিতীয়বার তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়েছিল এই কারণে। বলা হচ্ছে দ্বিতীয়বার পুলিশ হেফাজতে দেওয়ার কারণে ইসরাফিলের দোষ স্বীকারোক্তি স্বেচ্ছা প্রণোদিত এবং সত্য ছিল না, বা তাকে পুলিশ নির্যাতন করে উক্ত স্বীকারোক্তি আদায় করে নিয়েছিল, তাই তাকে খালাস দেয়া হলো। তাহলে রুবেল ও মন্টুকে কে হত্যা করেছিল? আইনের চুলচেরা বিশ্লেষণ করে তাকে খালাস দেয়া হলো। তাহলে রুবেলের পিতা কি আরেকটি মামলা করার অধিকার রাখে? আইন কি তাকে সেই সুযোগ দিয়েছে? এখানে আমার কিছু প্রশ্ন আছে। আসামিকে একবার ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারের জন্য উপস্থাপন করা হলে সে যদি দোষ স্বীকার না করে, তাকে দ্বিতীয়বার রিমান্ডে দিতে আইনে বাধা আছে কিনা?
হয়তো উচ্চ আদালতের রায়ে রেফারেন্স দিবেন, সিআরপিসি বলবেন সিআরপিসিতে নেই, আবার আসামিকে দোষ স্বীকার করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করলে ম্যাজিস্ট্রেট আসামির নিকট এই প্রতিশ্রুতি দিতে বা প্রশ্ন করতে আইনত বাধ্য কিনা, তাকে আবার দ্বিতীয়বার পুলিশ হেফাজতে দেওয়া হবে না, আবার সব ম্যাজিস্ট্রেটই এই প্রতিশ্রুতি দেয় কিনা, এসব প্রশ্ন করেন কিনা। M84 ফর্মে আমরা এই দোষ স্বীকারোক্তি রেকর্ড করে থাকি। এই ফর্মে এমন প্রতিশ্রুতি দিতে বা প্রশ্ন করতে ম্যাজিস্ট্রেট আইনত বাধ্য নয় মর্মে আমার নিকট প্রতীয়মান হয়। আমার মনে হয় সব ম্যাজিস্ট্রেট এই প্রশ্ন করেনও না, আর প্রতিশ্রুতি দিতেই বা হবে কেন, এই প্রশ্নটাই আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। রিমান্ডের পর দোষ স্বীকারোক্তি দিলেই কি অটো রিজেক্ট হয়ে যায়? দ্বিতীয়বার রিমান্ডের পরও কি সেটি গ্রহণযোগ্য হবে না? তাহলে আইনে একেবারে নিষেধ করে দিলেই তো হয়। এটা না করা মানে ভিকটিম বা বাদীর সাথে এক ধরনের মোকারি, আসামি খালাস করে দেওয়ার উপায় জিইয়ে রাখা। আমি একটা কথা আপনাদেরকে সবসময় বলি যে আইনের শুরু আছে, শেষ নেই। এই যে আমাদের অ্যাপিলেট ডিভিশন থেকে যে মামলাটির রায় দেওয়া হলো, এই মামলা আমরা দেখতে পেলাম, এই অ্যাপিলেট ডিভিশনের পরে কিন্তু আর কিছু নেই। যদি অ্যাপিলেট ডিভিশনের উপরে কিছু থাকতো তাহলে বলা যায় না, হয়তো অন্যরকম জাজমেন্ট আসতেও পারতো। এই যে মানে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক এক বিচারকের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এবং এই দৃষ্টিভঙ্গির কারণেই কিন্তু মানে একই ঘটনা নিয়ে বিভিন্ন নজির আমরা পাই। এবং সবচেয়ে মজার বিষয় যে দেখা যায় একই মামলায় পক্ষে বিপক্ষে প্রচুর নজির আমাদের সামনে হাজির করা হয়, বিজ্ঞ আইনজীবীরা হাজির করেন, এবং আমরা তখন আমাদের যে ঘটনাটি আসে সেটির সাথে সেই নজিরগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখি এবং যেটা বেশি গ্রহণযোগ্য হয় সেটি গ্রহণ করি। এটা একটা মজার খেলা, এবং মানে 2 2 4 করার ঘটনার একটা মানে একটা অঙ্কের হিসাব। তো এর কোনো শেষ নেই। এবং আমি আসলে আজকে সাইফুল ইসলাম পলাশের এই লেখাটি এই কারণেই শেয়ার করলাম, এবং তার সাথে আমাদের যে মন্তব্যটি রাশেদ হোসেন করেছে সেই মন্তব্যটি মোটামুটি পুরোটাই শেয়ার করলাম এই কারণেই যে এই যে বিভিন্ন মত আসে এবং প্রত্যেকটি মতামতকেই আমরা শ্রদ্ধা করি। আইনের দৃষ্টিতে আইনের যে বলি যে শেষ আছে, শুরু আছে, শেষ নেই, প্রতি পদে পদে আমরা এই মন্তব্যটাকে তুলে ধরতে চাই, এবং এইভাবেই আমরা বিচার কাজ করে থাকি এবং নিত্য নতুন নজির আমাদের সামনে উপস্থিত হয়। আজকে আমরা আর বেশি কিছু বলতে চাই না। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কি ভাবছেন সেটি জানাবেন, এবং আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায় অল্প স্বল্প গল্প নিয়ে। শুভরাত্রি।